আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে প্রিয় ছাত্রছাত্রী সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম তারিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমাদের আজকের আলোচনার বিষয় অ্যাকাউন্টিং ফর লিজ। আমরা বিবিএ সম্মান তৃতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 এর আজ 8ম লেকচার, যেখানে আমরা অ্যাকাউন্টিং ফর লিজ অর্থাৎ লিজ সংক্রান্ত, ইজারা সংক্রান্ত হিসাব বিজ্ঞান বা হিসাবের বিধি বিধান সম্পর্কে আলোচনা করব। প্রথম যে বিষয়টিতে আমরা আসছি সেটা হচ্ছে লিজ বলতে কি বোঝায় বা ইজারা বলতে কি বোঝায়। ইজারা শব্দটা দিয়ে মূলত বোঝানো হয় একটা কন্ট্রাক্ট, একটা চুক্তি, যেখানে একটি সম্পত্তির মালিক তিনি তার সম্পত্তিকে অপর একজন ব্যক্তিকে ব্যবহার করার অনুমতি দেন। সেটাই বলা হচ্ছে এখানে সম্পত্তির মালিক যিনি, তাকে আমরা বলি হচ্ছে লিজার। সম্পত্তির মালিককে বলা হচ্ছে লিজার, যিনি সম্পত্তিটাকে তার এই সম্পত্তিটাকে ব্যবহার করার জন্য আরেকজনকে অধিকার দিচ্ছেন, যাকে বলা হচ্ছে লিজি। তার মানে যিনি সম্পত্তির মূল মালিক তিনি লিজার, তিনি তার সম্পত্তিটাকে ব্যবহার করার সুযোগ দিচ্ছেন, অধিকার দিচ্ছেন অপর একজন ব্যক্তিকে, যাকে আমরা বলি লিজি। তো এখানে লিজার শব্দটা আমরা ডিকশনারিতে একটু কম পাই। ডিকশনারিতে আসলে লিজার বা লিজর শব্দটা নাই। এখানে আমরা অ্যাসেটের ওনারকেই মূলত মিন করা হয়। আর লিজি শব্দটার যে পরিভাষাগত বা সিনোনিমাস সমার্থক শব্দ যেটি আছে সেটি হচ্ছে লিজ হোল্ডার অর্থাৎ বা লিজ ওনার। লিজের ভিত্তিতে, ইজারার ভিত্তিতে যিনি সম্পত্তির ওনার হয়েছেন। তো এখানে লিজি সম্পত্তিটি যে ব্যবহারের সুযোগ পাচ্ছেন, লিজি যে সম্পত্তি ব্যবহারের সুযোগ পাচ্ছেন সেটি একটা নির্দিষ্ট সময়কালের জন্য তিনি এই সুযোগটা পাচ্ছেন, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে এই সুযোগটা পাওয়ার জন্য আরেকজনের সম্পত্তি ব্যবহারের অধিকার বা সুযোগ পাওয়ার জন্য তাকে একটা নির্দিষ্ট হারে অর্থ মূল মালিককে, মূল সম্পত্তির ওনারকে, অ্যাসেট ওনারকে পে করতে হবে। তো এই লিজ আমরা এখানে একটি সংজ্ঞা দেখতেও পাচ্ছি জেমস সি ভ্যান হর্নের, এবং সেই সংজ্ঞাটিরই আমরা হাইলাইট উপস্থাপন করলাম এখানে। তো এই লিজ সংক্রান্ত হিসাব বিজ্ঞানের বিধিমালা আইএএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 17 অনুযায়ী পরিচালিত হয়, যেটার হেডলাইন হচ্ছে অ্যাকাউন্টিং ফর লিজ। যদিও আমাদের সিলেবাসে আইএএস 17 সম্পর্কে আলাদাভাবে কিছু বলা নাই, বাট লিজ সংক্রান্ত হিসাব বিজ্ঞানের বিধিমালা পরিচালনায় বা নির্দেশনার জন্য আইএএস 17 এর যে বিধি বিধানগুলো আছে সেগুলো অনুসরণ করা হয়। তো লিজের যে চুক্তি, এই চুক্তির কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে কি অবশ্যই এটা লিখিত হতে হবে। বিনা লিখিত চুক্তিতে একজন কোনো অবস্থাতেই নিশ্চয়ই আরেকজনকে তার সম্পত্তি ব্যবহার করতে দিবেন না, এটাই স্বাভাবিক। এবং সেখানে এই চুক্তির মধ্যে বিভিন্ন শর্ত সমূহ উল্লেখ থাকবে। এখানে একটা বার্ষিক অর্থ পরিশোধ করতে হবে। এই অর্থের পরিমাণটা বছরের কোন সময় এবং কিভাবে পরিশোধ করতে হবে সে বিষয়ে কিছু নির্দেশনা থাকবে। একই সাথে আসলে এই অর্থ পরিশোধের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রত্যেক বছর এই রেন্টাল পেমেন্ট বা পেমেন্টের পরিমাণটা সমান থাকে না, এটা কখনো কখনো অসমান হতে পারে। তো এটা প্রত্যেক বছর একই পরিমাণ টাকা পরিশোধ করা হবে কিনা বা বছর ভিত্তিতে টাকার পরিমাণ পরিবর্তিত হবে কিনা সেই বিষয়ে লিজ চুক্তিতে বিস্তারিত বিষয় উল্লেখ থাকবে। ট্রান্সফার অফ ফিক্সড অ্যাসেট, লিজ মূলত ফিক্সড অ্যাসেট, যেমন জমি ইজারা দেওয়া হতে পারে, কোনো বড় প্ল্যান্ট অ্যাসেট জমি ইজারা দেওয়া হতে পারে, লিজ দেওয়া হতে পারে, বড় কোনো প্ল্যান্ট অ্যাসেট ইজারা দেওয়া হতে পারে, গাড়ি ইজারা দেওয়া হতে পারে। অর্থাৎ লিজের মূল বিষয়টি হচ্ছে কি এখানে ফিক্সড অ্যাসেট ইজারা দেওয়া হয়। আসলে আমরা নামের মধ্যেই বুঝি একজনের সম্পত্তি যখন আরেকজনকে ব্যবহার করার সুযোগ দেওয়া হচ্ছে, কোনো অবস্থাতেই সেটি কিন্তু কারেন্ট অ্যাসেট লাইক ইনভেন্টরি বা অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ, এগুলো আসলে একজন আরেকজনকে ব্যবহার করতে দেওয়ার কোনো কিছু নাই, কোনো সুযোগও নাই। ফলে বিধান অনুযায়ী অবশ্যই এটি কি হবে, একটা ফিক্সড অ্যাসেট, প্ল্যান্ট নেচারের অ্যাসেট ব্যবহার করার সুযোগ দিবেন সম্পত্তির মালিক ইজারা হোল্ডারকে। নেক্সট আমাদের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ট্রান্সফার অফ ফিক্সড অ্যাসেট। এরপরে আমরা পাচ্ছি ক্যান্সেলেশন অফ লিজ বা ক্যান্সেলেবল লিজ।
সেটা হচ্ছে কি যে লিজ চুক্তির একটা যদিও একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, তারপরও কিছু শর্ত সাপেক্ষে লিজি এই ইজারা চুক্তিকে বাতিল করতে পারেন। সাধারণত লিজারের ক্ষেত্রে এই সুযোগটা কম থাকে, এবং যেটি আমরা পরে দেখব যে লিজের একটা কি বলবো একটা লিমিটেশনও বটে, সীমাবদ্ধতাও বটে। তো যাই হোক, একটা ক্যান্সেলেবলের বিষয় থাকে, আবার লিজ নন ক্যান্সেলেবলও হতে পারে। এই ক্যান্সেলেবিলিটির ভিত্তিতে, এটাকে বাতিল যোগ্যতার ভিত্তিতে কিন্তু আবার লিজের শ্রেণী বিভাগটার কিছু পার্থক্য তৈরি হয়ে যায়। নেক্সট আমরা যেটা পাচ্ছি ওনারশিপ অফ দ্য প্রপার্টি, সম্পত্তির মূল ওনারশিপ কিন্তু মূল মালিকেরই থাকবে। লিজ হোল্ডার যিনি, তিনি কিছু সময়ের জন্য সম্পত্তি ব্যবহারের সুযোগ পাবেন, এবং কি ধরনের ব্যবহার করতে পারবেন সেটাও সেখানে উল্লেখ করে দেওয়া থাকে। ফলে মূল মালিকানা এখানে লিজ হোল্ডার অর্থাৎ যিনি সম্পত্তি ব্যবহারের সাময়িক অনুমতি পাচ্ছেন তার হাতে কোনো অবস্থাতেই যাচ্ছে না। মূল ওনারশিপ কিন্তু সম্পত্তির ওনারের হাতেই থেকে যাচ্ছে, আদারওয়াইজ এটা তো সেল হবে, তখন আর সেটা লিজ হবে না। দেন আর একটা বিষয় থাকতে পারে, সেটা হচ্ছে রিনিউয়াল। একটা নির্দিষ্ট সময় ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে, এরপর উভয় পক্ষ এগ্রি করলে টার্মস এন্ড কন্ডিশন আপডেট করার বিষয় তারা যদি একমত হন, তাহলে সেক্ষেত্রে এটাকে তারা রিনিউ করতে পারেন। তারপর লিজি যিনি ব্যবহারের সুযোগ পাচ্ছেন তিনি কিন্তু আবার সম্পত্তিটাকে ক্রয়ের সুযোগ পেতে পারেন। এই যদি ক্রয়ের বিধান থাকে তাহলে সেটা অবশ্যই লিজ চুক্তিতে উল্লেখ থাকবে যে লিজি মেয়াদ শেষে সম্পত্তিটা কিনে ফেলতে পারবেন কিনা। শেষ যে বিষয়টা আমরা দেখছি বৈশিষ্ট্যের মধ্যে, সেটি হচ্ছে মেইনটেনেন্স। মেইনটেনেন্স বলতে মেইনটেনেন্স খরচটা কে পরিশোধ করবে। এটাও লিজের ধরনের উপর, লিজের টাইপের উপর ডিপেন্ড করে যে কে আসলে সম্পত্তিটার মেইনটেনেন্স কস্ট এখানে পে করবেন। এক্সিকিউটর কস্ট বলে একটা টার্ম আমরা যেখানে পেয়ে যাই, সেখানে মেইনটেনেন্স কস্ট এর পাশাপাশি ট্যাক্স বা আদার আরো কিছু এক্সপেন্সের বিষয় সেখানে চলে আসে। তো এই খরচগুলা কে পরিশোধ করবেন সেটাও কিন্তু লিজ চুক্তির একটা বিষয়বস্তু এবং লিজের একটা বৈশিষ্ট্য। তো আমরা আসলে লিজের টাইপ সম্পর্কে দু একটা কথা বলে ফেলছি, কিন্তু টাইপের মধ্যে কি আছে সেটা বলি নাই। আমরা এখন সেটার আলোচনা আসছি। লিজ হচ্ছে মূলত দুই প্রকার, একটি হচ্ছে অপারেটিং লিজ, একটি হচ্ছে ফাইনান্সিয়াল বা ক্যাপিটাল লিজ। আসলে অপারেটিং লিজ হবে না ক্যাপিটাল লিজ হবে এটা কিন্তু কখনোই অঙ্কের মধ্যে বলে দেওয়া থাকবে না, বরং আপনাকে কি করতে হবে, অঙ্কের মধ্যে লিজের যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ আছে সেই বৈশিষ্ট্য পড়ে আপনাকে বুঝে নিতে হবে যে হোয়াট কাইন্ড অফ লিজ ইট ইজ, ওয়েদার ইটস অ্যান অপারেটিং লিজ অর আ ক্যাপিটাল লিজ। তো যে বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে আমরা নির্ধারণ করব যে এটি কি ধরনের লিজ, সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দুই ধরনের লিজের মধ্যে কিছু পার্থক্য আছে। তো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্রে এরকম ছোট ছোট যে প্রশ্নগুলো আসে তার মধ্যে লিজের সংজ্ঞা আসতে পারে 1 মার্কসের প্রশ্নে, 4 মার্কসের প্রশ্নের মধ্যে লিজের বৈশিষ্ট্যগুলো আলোচনা করার জন্য বলা হতে পারে, লিজের টাইপস নিয়ে আলোচনা করতে বলা হতে পারে। আবার অপারেটিং লিজের সংজ্ঞা আলাদাভাবে, ফাইনান্সিয়াল বা ক্যাপিটাল লিজের সংজ্ঞা আলাদাভাবে 1 মার্কসের মধ্যে চাওয়া হতে পারে। আরেকটা প্রশ্ন আসে, বেশ কয়েকবার এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আমাদের আসলে প্রশ্ন পদ্ধতির দিকে একটু বাড়তি গুরুত্ব আমরা দেই। তো যেখানে আমরা দেখেছি যে অপারেটিং লিজ এবং ক্যাপিটাল লিজের পার্থক্যটা চলে আসে, তো ক্যাপিটাল লিজ হবে না অপারেটিং লিজ হবে সেই বিষয়টা আসলে বৈশিষ্ট্যগত পার্থক্যের উপর ভিত্তি করেই নির্ধারিত হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পার্থক্যের ভিত্তি যেগুলো আছে, প্রথম আমরা বলছি টেনিউর বা মেয়াদ। অপারেটিং লিজের মেয়াদ সাধারণত 1 থেকে 5 বছর হয় এবং এখানে আর কোনো বিবেচ্য বিষয় থাকে না। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে অপারেটিং লিজের মেয়াদ যদিও আমরা বলছি 1 থেকে 5 বছর, কিন্তু এই অপারেটিং লিজের মেয়াদ 1 থেকে 5 বছর বা লিজের মেয়াদ 1 থেকে 5 বছর হওয়ার পরও সেটা কিন্তু অপারেটিং লিজ না হয়ে ক্যাপিটাল লিজ হয়ে যেতে পারে। দ্যাট ডিপেন্ডস আপন দ্য কন্ডিশন অফ দি 75% টেস্ট। অর্থাৎ একটা সম্পত্তির যা আয়ুষ্কাল আছে তার 75% এর বেশি সময় যদি লিজ দেওয়া হয় তাহলে কিন্তু সেটা ক্যাপিটাল লিজ হয়ে যেতে পারে। ইভেন ইট মে বি 4 ইয়ার্স অর 3 ইয়ার্স, 3 বছরের জন্য আমি ব্যবহার করতে দিচ্ছি একটা সম্পত্তি, অর্থাৎ সেই অনুযায়ী এটা 1 থেকে 5 এর মধ্যে পড়ে যায়। আমরা জানি যে 3 1 থেকে 5 এর মধ্যে পড়ে যাচ্ছে, বাট তারপরও কিন্তু এটা অপারেটিং লিজ না হয়ে সেটা ফাইনান্সিয়াল বা ক্যাপিটাল লিজ হয়ে যেতে পারে। কেন? বিকজ অফ দিস 75% টেস্ট। ফর এক্সাম্পল, একটা সম্পত্তির আয়ুষ্কাল 4 বছর,
আমি 4 বছর আয়ুষ্কাল বিশিষ্ট সম্পত্তি আমি 3 বছরের জন্য ইজারা দিলাম, এই 3 বছর কিন্তু 4 এর 75%। সুতরাং যখনই 75% কভার হয়ে যাচ্ছে তখনই কিন্তু এটা আবার ক্যাপিটাল লিজের আওতায় পড়ে যাবে। অর্থাৎ যদিও সহজ ভাষায় আমরা বলছি 1 থেকে 5 বছর অপারেটিং লিজের মেয়াদ, সম্পত্তির আয়ুষ্কাল যদি প্রশ্নে উল্লেখ করা না থাকে তাহলে আমরা এটাকে অপারেটিং লিজ হিসাবেই ধরবো। কিন্তু সম্পত্তির আয়ুষ্কাল যদি দেওয়া থাকে এবং আমরা তখন টেস্ট করব যে আয়ুষ্কাল আর লিজের মেয়াদ আয়ুষ্কালের কত পার্সেন্ট, যদি সেটা 75% অর মোর দ্যান 75% হয়ে যায় তখন আমরা কিন্তু আবার সেটাকে ক্যাপিটাল লিজ হিসাবে গণ্য করব। দেন নেক্সট আমাদের আসছে ক্যান্সেলেবিলিটির মধ্যে আমরা বলছি অপারেটিং লিজ ক্যান্সেলেবল বাই লিজি। অপারেটিং লিজি অর্থাৎ যিনি ইজারা গ্রহীতা তিনি ক্যান্সেল করতে পারেন, whereas ফাইনান্সিয়াল লিজ কিন্তু ক্যান্সেল করা যায় না। অপারেটিং লিজি চাইলে ক্যান্সেল করতে পারেন, লিজারের ক্যান্সেল করার ক্ষমতা নাই। যে বিষয়টা আমরা একটু আগে এখানে বলছিলাম যে ক্যান্সেলেবল এবং নন ক্যান্সেলেবলের উপর ভিত্তি করে কিন্তু আমাদের লিজের বৈশিষ্ট্যটা নির্ধারিত হয়, যে এটা লিজের টাইপটা নির্ধারিত হয় যে এটি কি ধরনের লিজ। সুতরাং আমাদের এখানে এটুকু বুঝে নিতে হবে যে ক্যান্সেলেবল যদি হয় তাহলে সেটা হবে অপারেটিং লিজ, এবং তাও কে ক্যান্সেল করতে পারবেন? লিজি, যিনি ইজারা গ্রহীতা, সম্পত্তি ব্যবহারের সুযোগ যিনি পাচ্ছেন তিনি বাতিল করতে পারবেন। সম্পত্তির মূল মালিক কিন্তু ইজারা চুক্তি বাতিল করতে পারবেন না। আর ক্যাপিটাল লিজ সর্বাবস্থায় নন ক্যান্সেলেবল হিসাবে আমরা জানি বা দেখে থাকি। মেইনটেনেন্স এন্ড আদার এক্সপেন্সের ক্ষেত্রে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেইনটেনেন্স এন্ড আদার এক্সপেন্স, যেটা অপারেটিং লিজের ক্ষেত্রে এইসব আনুষঙ্গিক খরচগুলো পরিশোধ করতে হয় লিজারকে, যেহেতু মেয়াদি কম এজন্য সকল খরচ খরচা পরিশোধ করতে হবে লিজারকে। ট্যাক্স হতে পারে, মেইনটেনেন্স খরচ বা মেরামত খরচ ইত্যাদি ইত্যাদি। আর লিজি এই খরচগুলা পরিশোধ করবেন যখন সেটি হয়ে যাবে ক্যাপিটাল লিজ। ক্যাপিটাল লিজের ক্ষেত্রে যেহেতু লম্বা মেয়াদের জন্য সম্পত্তির আয়ুষ্কালের মোর দ্যান 75% তিনি সম্পত্তিটা ব্যবহারের সুযোগ পাচ্ছেন, ফলে স্বাভাবিকভাবেই এই দায়টা তার উপর বর্তাবে। নেক্সট আমাদের আছে রিস্ক। সম্পত্তি সংক্রান্ত কোনো ঝুঁকি যদি থাকে, অ্যাক্সিডেন্টাল লস বা এরকম কিছু যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের এই ঝুঁকির জন্য সমস্ত ক্ষতি লিজারকে অর্থাৎ মূল সম্পত্তির ওনারকে বহন করতে হয়। ভাইরাস ক্যাপিটাল লিজ যদি হয় লং টার্ম চুক্তি, যেহেতু স্বাভাবিকভাবেই এই ধরনের ঝুঁকি বহনের দায় দায়িত্ব পড়ে যায় লিজের উপরে, লিজ হোল্ডারের উপরে বা টেন্যান্টের উপরে। আমরা এখানে কিন্তু একটা শব্দ দেখতে পাচ্ছি, কয়েকটা শব্দ এখানে আমরা পেয়ে যাচ্ছি যেগুলি হচ্ছে আমাদের আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের লিজি শব্দটার যে পরিভাষাগত আমরা বলবো সমর্থক শব্দ আছে। আমরা দুইটি সমর্থক শব্দ এখানে পাচ্ছি, একটা হচ্ছে টেনান্ট অর্থাৎ ভাড়াটিয়া বা লিজ হোল্ডার, লিজ গ্রহীতা। আর লিজারের পরিভাষাগত সমর্থক শব্দ হচ্ছে প্রপার্টি ওনার, এটা আমরা আগেই ব্যবহার করেছি। সম্পত্তির মূল মালিক তিনি এবং সর্বাবস্থায় মালিকানার সমস্ত অধিকার কিন্তু এখানে লিজারেরই থেকে যাচ্ছে। দেন নেক্সট আমাদের আসছে আদার ডিফারেন্সিয়েটিং ফ্যাক্ট বিটুইন অপারেটিং লিজ এন্ড ক্যাপিটাল লিজ, অর্থাৎ লিজের চুক্তির মধ্যে আর কি কি পার্থক্য সূচক বিষয় আছে যার কারণে আমরা একটা লিজকে অপারেটিং লিজ বা ক্যাপিটাল লিজ হিসাবে গণ্য করতে পারি। যেখানে আমাদের আসছে ক্যাপিটাল লিজের ক্ষেত্রে লিজি মে হোল্ড পারচেজ অপশন অফ দ্য লিজ হোল্ড অ্যাসেট। যদি এরকম অবস্থা তৈরি হয় যে সম্পত্তিটা ব্যবহার করছেন এবং তার একটা অধিকার তৈরি হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল লিজের ক্ষেত্রে বিশেষ করে লিজি অর্থাৎ লিজ হোল্ডার বা ভাড়াটিয়া কিন্তু সম্পত্তিটি কেনার একটা সুযোগ পেতে পারেন, যদি এই সংক্রান্ত সুস্পষ্ট বিধিবিধান অবশ্যই লিজ চুক্তিতে থাকতে হবে, আদারওয়াইজ এই অধিকার কিন্তু তিনি অ্যাপ্লাই করতে পারবেন না। দেন নেক্সট আছে দ্য অ্যামাউন্ট অফ রেন্ট আর ইউজুয়ালি লোয়ার ইন কেস অফ ক্যাপিটাল আর ফাইন্যান্সিয়াল লিজ। যেহেতু একটা দীর্ঘমেয়াদী চুক্তি তাই বার্ষিক রিটার্নের পরিমাণ কিন্তু এখানে কম, অর্থাৎ আমরা বলছি যে লিজের ক্ষেত্রে যে বার্ষিক ভাড়াটা পরিশোধ করতে হয় সেটি কিন্তু ক্যাপিটাল লিজের ক্ষেত্রে কম, অপারেটিং লিজের ক্ষেত্রে বেশি। দেন ক্যাপিটাল লিজ প্রপার্টিজ অ্যাপিয়ার ইন দ্য ব্যালেন্স শিট, অর্থাৎ আপনি যে সম্পত্তি ক্যাপিটাল লিজ নিয়েছেন অর্থাৎ মূলধনী ইজারা যদি আপনি কোনো সম্পত্তি নিয়ে থাকেন তাহলে সেটা ইজারা গ্রহীতার উদ্ধৃত পত্রে উপস্থাপন করতে হবে।
যদিও একটা অফ ব্যালেন্স শিট সোর্স অফ ফাইন্যান্স, এই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করেছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টারের মধ্যে। অফ ব্যালেন্স শিট ফাইন্যান্স বলতে কি বোঝায়, যখন একটা প্রতিষ্ঠান নতুন কোনো সম্পত্তি কেনার জন্য অর্থ প্রয়োজন, কিন্তু ঋণের বিভিন্ন চুক্তির বিধি বিধানের কারণে তারা নতুন করে কোনো ঋণ নিতে পারছেন না, তখন তারা কি করবেন, তখন তারা কিন্তু এই অর্থায়নের জন্য প্রয়োজনে তখন তারা যেটা করতে পারেন সেটি হচ্ছে তারা ক্যাপিটাল লিজের মাধ্যমে সম্পত্তিটা সংগ্রহ করতে পারেন। সুবিধাটা কি, লিজ বাবদ যে টাকাটা পরিশোধ করা হয় সেটি অপারেটিং এক্সপেন্স হিসাবে গণ্য হয়, ফলে এই সম্পত্তিটাকে তখন কিন্তু আর এই সম্পত্তির ক্রয় মূল্যকে তখন আর দায় হিসাবে দেখানোর প্রয়োজন হয় না, ফলে যতটুকু পরিশোধ হচ্ছে সে অংশটাকে কিন্তু আমরা তখন ব্যালেন্স শিটে দেখানোর সুযোগ পাই। আচ্ছা, নেক্সট আমাদের যে বিষয়টা আসছে ডিফারেন্স বিটুইন পারচেজ এন্ড লিজ। আমরা এতক্ষণ ধরে বলছি যে ক্যাপিটাল লিজের ক্ষেত্রে লিজই কিন্তু সম্পত্তিটা কিনে নেওয়ার একটা সুযোগ পান। যদি লিজ চুক্তি তাকে এরকম কোনো সুযোগ সুবিধা প্রদান করে তাহলে তিনি এই সম্পত্তিটার মেয়াদকাল শেষে, লিজের মেয়াদকাল শেষে তিনি চাইলে সম্পত্তিটা ক্রয় করে নিতে পারেন। তাহলে ইউজুয়াল পারচেজের সাথে লিজের পার্থক্যটা কোথায় থাকলো সেটার কথা আমাদেরকে বলা হচ্ছে এখানে আলোচনায়। পারচেজ অ্যালাউ, একটুখানি বলে রাখি এই প্রশ্নটাও কিন্তু আমাদের মোটামুটি ভাবে বেশ অ্যাপিয়ারেবল কোয়েশ্চেন ইন দা আমার ইয়ার ফাইনাল এক্সামস আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি, সেখানে মাঝে মাঝে এরকম প্রশ্ন আসে, ফলে আমরা একটু দেখবো এবং বোঝার চেষ্টা করবো। এখানে বলা হচ্ছে কি, পারচেজ অ্যালাউ ফুল ফ্লেজড কন্ট্রোল ওভার দ্য অ্যাসেট। আপনি যদি একটা সম্পত্তি কিনে নেন, যে কোনো রকম ব্যবহার আপনি এটা করতে পারেন, ইভেন চাই কি আপনি এটা আবার বিক্রিও করে ফেলতে পারেন। whereas আপনি যদি সম্পত্তিটাকে লিজ হিসাবে গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার এটাকে সর্বাত্মক বা সর্বরকমের ব্যবহারের সুযোগ তো নাই, সবচেয়ে বড় কথা আপনি চাইলে এটাকে কিন্তু বিক্রি করে ফেলতে পারবেন না। কেন? কারণ মূল মালিকানা কিন্তু আপনার হাতে নাই। দেন নেক্সট যে বিষয়টা আছে সেটা হচ্ছে লিজের ক্ষেত্রে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের পরিমাণটা অনেক কম থাকে, অল্প টাকা আপনি একটা বড় সম্পত্তি ব্যবহারের সুযোগ পেয়ে যাচ্ছেন, এটা একটা অনেক বড় সুবিধা লিজের ক্ষেত্রে। কিন্তু আপনি যদি সম্পত্তিটা পারচেজ করতে চান অবশ্যই পূর্ণ মূল্যটা আপনাকে পরিশোধ করতে হবে। অবশ্যই লিজের ক্ষেত্রে পূর্ণ মূল্য পরিশোধ তো দূরের কথা, তার চেয়ে অনেক অল্প পরিমাণ টাকা পরিশোধ করে আপনি কিন্তু সম্পত্তিটা ব্যবহারের সুযোগ পেয়ে থাকতে পারেন। The next যেটা আসছে, leasee does not hold the right to sell the leasehold asset though it is allowed to make any use। আমরা বলেই ফেলেছি যে লিজি বা ভাড়াটিয়া যে কোনো রকম ব্যবহার করতে পারবেন কিন্তু বিক্রি করতে পারবেন না, অথচ পারচেজ কিন্তু আপনি কেনার পর এটাকে যে কোনো রকম ব্যবহার এবং বিক্রয়ের অধিকার আপনাকে প্রদান করে। দেন লিজ অ্যালাউস ট্যাক্স রিবেট বেনিফিট টু লিজি। লিজ আমাদেরকে কি করছে, ট্যাক্স রিবেট দিচ্ছে, যে আমরা যদি কোনো সম্পত্তি লিজ হিসাবে গ্রহণ করি তাহলে বার্ষিক লিজ বাবদ যে টাকা পরিশোধ করব সেই টাকা আমাদের অনুমোদনযোগ্য খরচ হিসাবে গণ্য হবে, তাহলে আমাদের কস্ট সেভিংস এর একটা অপশন সেখানে তৈরি হয়ে যাবে। দেন নেক্সট আছে অ্যাকচুয়াল ওনার, দ্যাট ইজ লিজার হোল্ড দ্য রাইট টু কনজিউম দ্য রেসিডুয়াল ভ্যালু। যেহেতু আমি বিক্রি করছি না সম্পত্তির ভগ্নাবস্থায় বা শেষ অবস্থায়, আমি যে অবস্থায় এটাকে আবার ফেরত পাই না কেন, সেই ভগ্নাবশেষ মূল্যটা কিন্তু মূল যিনি মালিক, লিজার যিনি ভাড়া দিয়েছেন অ্যাসেটের বা প্রপার্টির ওনার যিনি, তিনি এই টাকাটা ভোগ করবেন। কিন্তু আপনি যদি একটা সম্পত্তি পারচেজ করেন সেটা রিসেল করে যে টাকাটা পাবেন সেটা মালিকের হাতেই থাকছে, লিজ এই অপশনটা আপনাকে দিবে না। The next আমাদের আসছে টাইপস মোডস মেথডস অফ লিজ ফাইন্যান্সিং, দ্যাট ইজ বিভিন্ন প্রকার লিজ ফাইন্যান্সিং এর আলোচনা আমরা এখানে করব। তো এই প্রকারভেদ সংক্রান্ত আলোচনার শুরুতে আমরা যেটি পাচ্ছি, ইজারা দাতা, ফার্স্ট অফ অল আসছে ডিরেক্ট লিজ, যেখানে বলা হচ্ছে কি আপনার একটা মালিকানাধীন সম্পত্তি দীর্ঘদিন ধরে আপনার মালিকানাধীন আছে, এটি এখন আপনি ইজারা দিচ্ছেন, কাউকে ব্যবহারের জন্য দিচ্ছেন, অর্থাৎ অনেক আগে ক্রয় করে রাখা আছে। যেমন সাধারণত ল্যান্ড প্রপার্টির ক্ষেত্রে হয়, যেটা আমাদের দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিশেষ করে মাছের হ্যাচারির জন্য বা এই ধরনের ক্ষেত্রে আমরা এই টার্মটা ব্যবহার করতে দেখি, যে একজন ব্যক্তির হয়তো একটা জমি আছে যেটা তিনি দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন না, পড়ে আছে এরকম একটা সম্পত্তিকে, বা অন্য কোনো রকম ব্যবহারে আছে, এটাকে তিনি হয়তো কোনো একটা ব্যক্তিকে বা কোনো একটা প্রতিষ্ঠানকে তিনি এটা ব্যবহারের সুযোগ দিচ্ছেন, এরকম যদি হয় তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে ডাইরেক্ট লিজ। দেন নেক্সট আমাদের আসছে লিভারেজ লিজিং, অর্থাৎ আপনি লিজ দেওয়ার উদ্দেশ্যে সম্পত্তি কিনছেন,
এটা কোথায় প্রুফটা আমরা পাই, একটা উদাহরণ দিয়ে আগে বলে নিই। আমাদের দেশে যে প্রাইভেট এয়ারলাইন্স গুলো আছে, এই ধরনের এয়ারলাইন্স গুলা বিশেষ করে বাইরের দেশ থেকে এইভাবে বিভিন্ন এয়ারলাইন্স যাদের অনেক বেশি প্লেন তাদের আছে, হয়তো আউট অফ ইউজ আছে বা তাদের এত প্রয়োজন নাই, তাদের কাছ থেকে লিজ হিসাবে নিয়ে আসে। বা এরকম ক্ষেত্রে অনেক সময় এরকম দেখা যায় যে তাদের ব্যবসা হচ্ছে মূলত লিজ দেওয়া, অর্থাৎ তারা নিজেরা ফ্লাইট পরিচালনা করবেন না, তারা কি করবেন, এই প্লেন কিনতে যে টাকাটা খরচ হয়েছে এই টাকাটা তারা লাভ সহ উঠিয়ে নেবেন কিভাবে, লিজের মাধ্যমে। তারা প্লেনটা কেনেন কোথা থেকে, তারা ঋণকৃত মূলধনের মাধ্যমে সম্পত্তিটা সংগ্রহ করেন, এরপরে ঋণকৃত মূলধনের মাধ্যমে সম্পত্তি ক্রয় করে তারপর এটাকে ইজারা দিচ্ছেন, ক্রয় করে পরে এটাকে ইজারা হিসাবে দিয়ে থাকেন। দেন নেক্সট যেটা আসছে সেল এন্ড লিজ ব্যাক সিস্টেম। এটা কেমন হতে পারে, আপনার একটা ফ্ল্যাট আছে, আপনার অনেক টাকা প্রয়োজন, এখন আপনি দেখছেন আবার আপনার থাকার জন্য একটা বাসস্থান প্রয়োজন। আপনি তখন কি করলেন, আপনি একজন ব্যক্তির সাথে চুক্তি করলেন যে ভাই আমার টাকা দরকার, আমি আমার এই সম্পত্তিটা বিক্রি করে দিব। আপনি যার সাথে, আপনার যে বন্ধুর সাথে আপনি এই বিষয়ে কথা বলছেন, তার এই মুহূর্তে এরকম সম্পত্তির প্রয়োজন নাই, টাকা হয়তো আছে। তো তিনি তখন কি করবেন, আপনি তাকে অফার করলেন যে ভাই তুমি এই সম্পত্তিটা নিয়ে নাও, বা বন্ধু তুমি এই সম্পত্তিটা নিয়ে নাও। সে যখন বললো যে আমার তো প্রয়োজন, আমি কি করব, ওকে তুমি এটা নাও, আমি তোমার কাছ থেকে এটা ভাড়া হিসাবে আবার নিয়ে নিব। অর্থাৎ আপনি বিক্রি করে দিচ্ছেন তার কাছে, দিয়ে আপনি ভোগ দখল করছেন কিভাবে, ভাড়াটিয়া হিসাবে। অর্থাৎ ওনারশিপ থেকে আপনি এখন টেনেন্ট হয়ে গেলেন, মালিক থেকে আপনি ভাড়াটিয়ায় রূপান্তরিত হলেন। এটাকে আমরা বলছি সেল এন্ড লিজ ব্যাক সিস্টেম। নেক্সট আমাদের যে প্রশ্নটা আসছে, অ্যাডভান্টেজেস অফ লিজ, লিজ এর সুবিধাটা কি। ফার্স্ট ওয়ান আমরা যেটা পাচ্ছি, প্রোটেকশন এগেইনস্ট অবসোলসেন্স। অবসোলসেন্স শব্দটার অর্থ হচ্ছে অপ্রচলিত হয়ে যাওয়া, অর্থাৎ আপনার একটা সম্পত্তি দীর্ঘ মেয়াদে পড়ে আছে, প্ল্যান্ট নেচারের ইকুইপমেন্ট হতে পারে, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হতে পারে, দেন এটা কোনো মোটর ভেহিকল হতে পারে, বা এরকম কোনো আইটেম এটা হতে পারে যে যে বিষয়গুলা আপনি ব্যবহার করবেন না বা দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, আপনি এটাকে এখন কি করলেন, আপনি এটাকে এখন লিজ হিসাবে দিয়ে দিলেন। তাতে সুবিধাটা কি হচ্ছে, সম্পত্তিটা পড়ে থেকে থেকে নষ্ট হওয়া থেকে কিন্তু রক্ষা পাচ্ছে। তাহলে অপ্রচলিত হওয়ার হাত থেকে সম্পত্তিটা রক্ষা পাচ্ছে। তাহলে ব্যবহৃত হচ্ছে, এবং আমরা জানি যে খুব সিম্পল ভাবে যদি চিন্তা করি, কোনো একটা সম্পত্তি দীর্ঘদিন ধরে যদি আমরা ফেলে রাখি তাহলে কি হয়, সম্পত্তিটা নষ্ট হবে বা তার গায়ে ধুলা জমবে, একটা সময় অচল হয়ে যাবে। কিন্তু এটা যদি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করা হয়, মাঝে মাঝে একটু যদি ব্যবহার করা হয়, তাহলে কিন্তু এই সম্পত্তিটা অবসোলেট হওয়া থেকে রক্ষা পাবে। যেমন আমাদের বইপত্রগুলো, আমাদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি এরকম একটা বিষয়, যে বইগুলা অনেকেরই হয়তো এরকম একটা অবস্থা হয়েছে। এই সুযোগে সেটুকু আপনাদের বলে রাখি যে বইপত্রগুলা ধুলা জমে পোকায় খেয়ে ফেলার আগেই আমাদের উচিত মাঝে মাঝে এটা একটু ব্যবহার করা, যাতে বইগুলো অচল না হয়ে যায়, যে যখন আমি বইটা খুলবো তখন পৃষ্ঠাগুলো ছিঁড়ে পড়ে যাচ্ছে, এমন জানি না হয়। দেন আসছে ফ্লেক্সিবিলিটি। লিজে কিছু ফ্লেক্সিবিলিটি থাকে, যেমন একটা ফ্লেক্সিবিলিটির কথা আমরা বলছি যে লিজির লিজির ক্ষেত্রে আমরা বলেছি অপারেটিং লিজ তিনি ক্যান্সেল করতে পারেন, ইটস এ কাইন্ড অফ ফ্লেক্সিবিলিটি। দেন আবার হতে পারে যে তিনি টাকা লিজি অর্থাৎ টেনেন্ট বা ভাড়াটিয়া টাকা পরিশোধ করতে পারছেন না, লিজারও এই মুহূর্তে সম্পত্তিটা ব্যবহারের কোনো আদার অপশন নাই, তখন তিনি কি করলেন, তিনি অ্যালাউ করলেন লিজিকে যে ভাই ঠিক আছে তুমি ভাড়ার পরিমাণ কিছু কম দাও। এই ধরনের বিভিন্ন রকম ফ্লেক্সিবিলিটি কিন্তু লিজের ক্ষেত্রে থাকে। দেন আমাদের আসছে লেস ইনভেস্টমেন্ট। আপনি একটা সম্পত্তি কিনতে গেলে যে বড় অঙ্কের টাকার প্রয়োজন আছে, লিজের ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই পরিমাণ টাকা সংগ্রহ করতে হচ্ছে না। আমরা এটা আগে বৈশিষ্ট্যের মধ্যে আলোচনা করেছি যে ক্রয় মূল্যের চেয়ে অনেক কম মূল্য পরিশোধ করে আপনি সেই সম্পত্তিটা ব্যবহারের সুযোগ পাচ্ছেন, যার ফলে সেভ ক্যাশ আউটফ্লো সেভ হয়ে যাচ্ছে। একটু ইন্টার রিলেটেড বিষয়। লাস্ট ওয়ান আমরা বলছি অফ ব্যালেন্স শিট ফাইন্যান্সিং, যেটা নিয়ে একটু আগেই আমরা আলোচনা করেছি, যে লিজ আপনাকে কি করছে, যে আপনার কোনো রেস্ট্রিকশন থাকলে সম্পত্তি যখন ধার করে কিনতে পারছেন না, আপনি লিজের মাধ্যমে সম্পত্তিটা সংগ্রহ করতে পারেন। দেন নেক্সট আমাদের আসছে লিজের যে লিমিটেশন গুলো আছে, সীমাবদ্ধতা আছে, সেগুলি কি। এই সীমাবদ্ধতাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে মূল মালিকের কি কি সীমাবদ্ধতা আছে লিজের ক্ষেত্রে বা তিনি কি কি অসুবিধায় পড়তে পারেন,
আরেকটি হচ্ছে যিনি লিজ গ্রহণ করছেন, লিজ হোল্ডার, তিনি কি কি সমস্যায় পড়তে পারেন। যিনি এটা ব্যবহারের জন্য নিচ্ছেন তার প্রধানতম সমস্যা হচ্ছে তার কোনো ওনারশিপ নাই, এবং ওনারশিপ না থাকার কারণে যে চুক্তি তাদের সাথে লিজির সাথে লিজারের হয়েছে সেই চুক্তি অনুযায়ী কিছু কিছু ব্যবহার থেকে কিন্তু লিজি বঞ্চিত হন। এটা আমাদের কাছে সবচেয়ে বড় সমস্যা, যে সম্পত্তির কোন একটা মডিফিকেশন করতে পারলে হয়তো এটাকে আরো ভালো একটা আপগ্রেডেড ইউজ করার অপশন তাদের হাতে চলে আসে, বাট যখনই তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম মূল ওনারশিপটা নাই যে কারণে তিনি আপগ্রেডেশনটা করতে পারছেন না, এই কথাটা আমাদের কিন্তু পরের পয়েন্টের মধ্যেও চলে আসলো। নেক্সট আমাদের আসছে রেসিডুয়াল ভ্যালু অফ দ্য অ্যাসেটস, অর্থাৎ সম্পত্তির যে ভগ্নাবশেষ মূল্য আছে সেই মূল্যটা কিন্তু তিনি ভোগ করতে পারছেন না, সেটা ভোগ করবে কে? লিজার ভোগ করবে। দেন তিনি এটাকে মর্গেজও দিতে পারেন না, সেলও করতে পারেন না। এই সমস্যাটা কখন হয়? যখন এটা ক্যাপিটাল লিজ, একটা লং টার্ম চুক্তি, এবং আমরা আগেই বলেছি যে ক্যাপিটাল লিজ কিন্তু আমাদের নন ক্যান্সেলেবল। এখানটায় আমরা বলেছিলাম যে ক্যাপিটাল লিজ নন ক্যান্সেলেবল। এরকম একটা চুক্তির ক্ষেত্রে আপনার কি হচ্ছে, আপনি সম্পত্তিটা না পারছেন ব্যবহার করতে, না পারছেন ফেরত দিতে, এবং বন্ধকও দিতে আপনি পারছেন না। তার মানে কি, আপনাকে অপ্রয়োজন যদি হয়ে যায়, অর্থাৎ এই সম্পত্তিটা আর প্রয়োজন যদি নাও থাকে, তারপরেও যতক্ষণ পর্যন্ত মূল মালিক এগ্রি না করছেন ততক্ষণ পর্যন্ত এটা আর তাকে ফেরত দিতে আপনি পারছেন না, এবং সম্পত্তির ওপর আবার পুরো নিয়ন্ত্রণটাও কিন্তু আপনার হাতে থাকছে না। আর লিজারের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো কি মেইনটেনেন্স। লিজির কাছে থেকে এটার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং যেহেতু তিনি মূল মালিক না, ফলে সম্পত্তির প্রতি তার যে দায়বদ্ধতা সেটাও কিন্তু কম থাকে। ফলে স্বাভাবিকভাবে সম্পত্তি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, এটার মেইনটেনেন্সের দায়টা সম্পূর্ণ তার উপরে আসছে। নষ্ট হচ্ছে আরেকজনের কারণে, কিন্তু মেরামতের খরচটা পরিশোধ করতে হচ্ছে আমাকে। দেন এটা একটা অনেক বড় ঝুঁকিও তৈরি করে ফেলে, যে খুব বড় ধরনের কোনো দুর্ঘটনা যদি ঘটে, সমস্ত ক্ষয়ক্ষতি, আমরা আগেই বলেছি যে সমস্ত রিস্ক কিন্তু শেষ পর্যন্ত লিজারের হাতেই থেকে যায়, ফলে তাকে সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে। এবার আমাদের আসছে যে আমরা একটু আগেই যেমন বলেছি, বৈশিষ্ট্যগুলা যখন আমরা আলোচনা করছিলাম তখন আমরা বলেছি যে যদিও 1 থেকে 5 বছর এটা হচ্ছে অপারেটিং লিজের মেয়াদ, কিন্তু সম্পত্তি 75% এর বেশি আয়ুষ্কাল যদি লিজের চুক্তির মেয়াদ হয়, তখন দেখা যাবে যে এটি আর অপারেটিং লিজ বলা যাবে না। এরকম বেশ কিছু কারণে আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করতে হয়, অঙ্ক আসার পরে আমাদেরকে দেখতে হয় যে আমরা এই লিজটাকে কি অপারেটিং লিজ বলবো না ফাইনান্স ক্যাপিটাল লিজ বলবো। কেন এই পার্থক্যটা করতে হচ্ছে? অপারেটিং লিজ এবং ক্যাপিটাল লিজের মধ্যে কিন্তু অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে কিছু পার্থক্য আছে, ফলে আপনি যদি এটাকে আইডেন্টিফাই করতে ভুল করে ফেলেন তাহলে আপনার জার্নাল এন্ট্রিগুলো ভুল হবে, আলটিমেটলি অঙ্কটা ভুল হয়ে যাবে। সুতরাং এটাকে ক্যাপিটালাইজ বা ক্যাপিটাল লিজ বলবো না অপারেটিং লিজ বলবো, সেটার জন্য আমরা কিছু বৈশিষ্ট্য পরীক্ষা করে দেখে এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা ডিসিশন নিই যেটাকে ক্যাপিটাল লিজ বলবো নাকি অপারেটিং লিজ বলবো। যার ফার্স্ট অফ অল আসছে ট্রান্সফার অফ ওনারশিপ টেস্ট। লিজ চুক্তির মাধ্যমে লিজ গ্রহণকারীর নিকট লিজ সম্পত্তির মালিকানা হস্তান্তরিত হলে তাকে মূলধনী লিজ বলা হয়। অর্থাৎ সম্পত্তির সকল প্রকার ব্যবহারের অধিকার যদি লিজ প্রদান করে, লিজ চুক্তি প্রদান করে, তাহলে সেটা মূলধনী লিজ হিসাবে গণ্য হবে। দেন বার্গেন পারচেজ অপশন, অর্থাৎ যদি এমন একটা বিধান থাকে যে লিজের চুক্তির মেয়াদকাল শেষে লিজ গ্রহীতা লিজি এই সম্পত্তিটা কিনে নিতে পারবেন, এরকম অপশন যদি দেওয়া থাকে তখন আমরা এটাকে ক্যাপিটাল লিজ বলতে পারি, এবং সেটা দেখা যায় যে বাজার মূল্য অপেক্ষা অনেক কম মূল্যে কিন্তু তিনি এটা ব্যবহার করার বা ক্রয় করার সুযোগ পান। দেন যে কথাটা আমরা এর আগে বলেছি এখনো আমরা বলছি যে লিজ চুক্তির মেয়াদকাল সম্পত্তিটির কার্যকারী আয়ুষ্কালের 75% এর সমান বা অধিক যদি হয়, সেক্ষেত্রে অধিকাংশ ঝুঁকি এবং মালিকানা সত্ত্ব সুবিধা লিজ গ্রহীতার নিকট হস্তান্তরিত হয়, এবং সে কারণে এটাকে ক্যাপিটাল লিজ বা ক্যাপিটালাইজেশনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়। দেন আমাদের আসছে রিকভারি অফ ইনভেস্টমেন্ট টেস্ট। আপনি একটা সম্পত্তি কিনেছেন, কেনার পর এটা লিজ দিলেন, এবং দেখা গেল যে লিজ বাবদ যে টাকা আপনি পাবেন, মূল মালিক প্রপার্টি ওনার
লিজ বাবদ যে টাকা পাবেন সেই টাকার পরিমাণ সম্পত্তির বাজার মূল্যের 90%-এর চেয়ে বেশি। অর্থাৎ 1 লক্ষ টাকায় কেনা একটা সম্পত্তি থেকে আপনি লিজ বাবদ প্রাপ্ত টাকার পরিমাণ যদি 90,000 টাকা বা তার চেয়ে বেশি হয়ে যায় তাহলে সেটাকে ক্যাপিটাল লিজ বলতে হবে। দেন আমাদের আসছে এক্সিকিউটর কস্ট। আমরা এর আগে আলোচনা করেছি যে বীমা খরচ, রক্ষণাবেক্ষণ খরচ, ইনকাম ট্যাক্স বা আদার যে কোনো প্রকার প্রপার্টি ট্যাক্স, খাজনা হতে পারে বা এই ধরনের কিছু, এটা পরিশোধ করার ক্ষেত্রে যদি এটা মূল মালিক পরিশোধ করেন, সম্পত্তির মালিক পরিশোধ করেন, তাহলে সেটি অপারেটিং লিজ হবে। আর এই টাকা পরিশোধের দায় যদি লিজ গ্রহীতা বহন করেন তাহলে সেটি হয়ে যাবে ক্যাপিটাল লিজ। অর্থাৎ ক্যাপিটাল লিজের ক্ষেত্রে আনুষঙ্গিক খরচ খরচা পরিশোধ করতে হবে লিজ গ্রহীতাকে। দেন আমাদের আসছে আমরা আসছি জার্নাল এন্ট্রিজ ফর লিজ ট্রানজাকশনস, দ্যাট ইজ লিজ সংক্রান্ত অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে যে জাবেদা করতে হবে। এখানে একটা প্রশ্ন চলে আসে আগেই যে লিজের আসলে আমরা আলোচনা করলাম, কিন্তু এখানে আমাদেরকে পরীক্ষার প্রশ্নে কি করতে হবে সেটা হচ্ছে মূলত আমাদেরকে জাবেদাই করার জন্য বলা হয় এবং বিভিন্ন প্রকার জাবেদার সাথে ক্যাপিটাল লিজের জন্য আমরা দেখেছি অলরেডি যে ক্যাপিটালাইজ করবো কিনা, লিজটাকে ক্যাপিটাল লিজ বলবো কিনা, সেজন্য কিন্তু আমরা কিছু টেস্ট বা ক্যালকুলেশনের কথা আমরা অলরেডি বলেছি। সেই টেস্ট বা ক্যালকুলেশনের কথাগুলো এখানে চলে আসবে। তো সেগুলির সাথে ক্যাপিটাল লিজের সাথে তার মানে কিছু গণনা আমরা পাচ্ছি, এর সাথে একটু অ্যামortization শিডিউল যেটা আমরা করেছি এর আগে, সেই অ্যামortization স্কেডিউলটা তৈরি করার ব্যাপারে কিছু নির্দেশনা এখানে আছে। তো এই রিলেটেড গাণিতিক সমস্যাগুলো আমাদের এখানে থাকে। তো মূলত যেটি জরুরি সেটা হচ্ছে জাবেদা। আমরা এখন লিজ সংক্রান্ত জাবেদার আলোচনায় যাচ্ছি। প্রথম যে জাবেদা আমাদের এই লেকচারের অংশের মধ্যে আমরা মূলত লিজির বইয়ের জাবেদাগুলা নিয়ে আলোচনা করব, আর লিজারের বইতে যে জাবেদাগুলি হবে সেই সহ কিছু গাণিতিক সমস্যা আমরা পরবর্তী লেকচারে সম্পন্ন করে এই অধ্যায়টি শেষ করার আশা রাখি। তো প্রথম আমরা যেটা আসছি, লিজির বইতে যে জাবেদাগুলো হবে সেগুলো আমরা কি করব। প্রথম আমরা জানি, আলোচনা আমরা করেছি, লিজ দুই প্রকার, ক্যাপিটাল লিজ এবং অপারেটিং লিজ। ক্যাপিটাল লিজের জন্য লিজের বইতে যে জাবেদাগুলি হবে সেটি হচ্ছে যখন সম্পত্তি লিজ নেওয়া হয়, লিজি বলতে লিজ গ্রহীতা, ইজারা গ্রহীতা, তার বইতে জাবেদা কি হবে, যখন তিনি কোনো সম্পত্তিকে ইজারা নিচ্ছেন তখন তিনি জাবেদা দিবেন লিজ অ্যাসেট আন্ডার ক্যাপিটাল লিজ, অর্থাৎ তিনি একটি সম্পত্তি পাচ্ছেন সেই হিসাবে তিনি সম্পত্তিটাকে ডেবিট করে ফেলবেন। আর মূল্য যেহেতু পরিশোধ করেন না, একটা লম্বা সময় ধরে তাকে মূল্য পরিশোধ করতে হবে, যেহেতু এটি ক্যাপিটাল লিজ, সম্পত্তি 75% এর বেশি হচ্ছে লিজের মেয়াদ এবং ক্ষেত্র বিশেষে 5 বছরের বেশি হওয়ার সম্ভাবনায় বেশি থাকে, 5 বছর অতিরিক্ত হওয়ার সম্ভাবনায় বেশি থাকে। ফলে স্বাভাবিকভাবে এটা একটা দায় তৈরি করে, সম্পত্তি আপনি ভোগ করছেন অথচ মূল্য লম্বা সময় ধরে পরিশোধ করবেন, দেয়ারফর একটা দায় তৈরি করছে, সে দায়টি এখানে হবে ক্রেডিট অব্লিগেশন আন্ডার ক্যাপিটাল লিজ হিসাবে। দেন নেক্সট আমাদের আসছে লিজ গ্রহীতা যখন বাস্তবায়ন ব্যয়, দ্যাট ইজ এক্সিকিউটরি কস্ট বা ইত্যাদি যখন সরাসরি তৃতীয় পক্ষকে পরিশোধ করে। তৃতীয় পক্ষ বলতে আমরা দুইটা পক্ষ তো পাচ্ছি, একটা হচ্ছে লিজি, একটা হচ্ছে লিজার। এর বাইরে এক্সিকিউটরি কস্ট বলতেই বোঝানো হয় এমন কিছু খরচ যেটা লিজি এবং লিজারের বাইরে অন্য কোনো পক্ষ পায়। হতে পারে সেটা মেরামত খরচ, যারা মেরামত করবে তারা পাবে, ইন্স্যুরেন্সের জন্য প্রিমিয়াম এটা পাবে ইন্স্যুরেন্স কোম্পানি, ট্যাক্স পাবে গভর্নমেন্ট, এই ধরনের খরচ। অর্থাৎ লিজি লিজারের বাইরে অন্য কোনো পক্ষকে যে অর্থটা পরিশোধ করতে হচ্ছে তার জন্য জাবেদা হবে। আমরা বলেছি ক্যাপিটাল লিজের ক্ষেত্রে এই খরচটা পরিশোধ করতে হবে লিজিকে, অর্থাৎ যিনি যারা গ্রহণ করছেন তিনি কি করবেন, পার্টিকুলার এক্সপেন্স কে এখানে ডেবিট করবেন, বা হতে পারে ট্যাক্স বা ইন্স্যুরেন্স বা মেইনটেনেন্স এক্সপেন্স, যে কোনো একটা খরচকে তিনি ডেবিট করবেন, অথবা তার হাতে অপশন আছে তিনি চাইলে কিন্তু এখানে সবগুলোকে একত্রে বা এই ধরনের খরচগুলোকে একত্রে এক্সিকিউটিভ কস্ট অ্যাকাউন্ট ডেবিট এবং ক্যাশ অ্যাকাউন্টকে ক্রেডিট করতে পারেন। দেন নেক্সট আমাদের আসছে কিস্তির টাকা পরিশোধের জন্য বা কিস্তির উপর সুদ ধার্য হলে, যে অনেক ক্ষেত্রেই থাকে যে লিজ বাবদ যে টাকা পরিশোধ করা হবে সেখানে লিজ এবং কিছু সুদ অন্তর্ভুক্ত থাকবে। তো এরকম সুদ যদি অন্তর্ভুক্ত থাকে তখন এই সুদটা যখন পরিশোধ করবেন ততক্ষণ পর্যন্ত দায়, ফলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট হবে এবং পরিশোধ না করা পর্যন্ত এটা ইন্টারেস্ট পেয়েবল হিসাবে ক্রেডিট হবে। এরপরে আমাদের বলা হচ্ছে কি যে লিজ গ্রহীতা যদি ঋণের মাধ্যমে লিজ গ্রহণ করেন, দ্যাট ইজ ক্যাপিটাল লিজের ক্ষেত্রে শুরুতে কিছু টাকা এককালীন হয়তো পরিশোধ করতে হতে পারে এবং এই টাকা পরিশোধের জন্য তার নিজের ফান্ড যখন নাই তখন তিনি
সুযোগ থাকলে ঋণ গ্রহণ করতে পারেন। তো এই ঋণের উপরও তাকে সুদ দিতে হবে, সেক্ষেত্রেও জাবেদা একই হবে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, দুইটাই সেম জাবেদা, বাট পার্থক্যটা হচ্ছে একটা ইন্টারেস্ট লিজারকে অর্থাৎ প্রপার্টি ওনারকে পে করতে হবে, আরেকটা ইন্টারেস্টের টাকা দিতে হবে ঋণদাতাকে। তো এরপর বলা হচ্ছে কি যে বছর শেষে যখন লিজ সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়, আবারও আমরা বলে দিয়ে রাখছি, যেহেতু ক্যাপিটাল লিজ আমরা আলোচনা শুরুতে বলেছি, যেহেতু ক্যাপিটাল লিজ ফলে আনুষঙ্গিক সমস্ত খরচ, ইভেন the right or the duty to charge depreciation also goes on the head of the or on the back of the লিজি, অর্থাৎ যিনি লিজ গ্রহণ করছেন, লিজ বা ইজারা গ্রহীতা, তাকেই অবচয় সহ সকল খরচ তাকে হিসাবভুক্ত করতে হবে। এর জন্য তিনি জাবেদা করবেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, যেহেতু অ্যাজ ইউজুয়াল অ্যাসেট না, একই রকম অ্যাসেট তার নিজের মালিকানাধীনও থাকতে পারে, আবার লিজ নেওয়াও থাকতে পারে, যখন সম্পত্তির প্রয়োজন বেশি হয়, একই ধরনের সম্পত্তি তার আবার কেনার সুযোগ যখন নাই, তখন তিনি লিজ নিতে পারেন। ফলে তাকে এটা মেনশন করতে হবে যে এটা কোন ধরনের সম্পত্তির অবচয় তিনি ধার্য করছেন, সে কারণে আমরা এটাকে লিখছি লিজ অ্যাসেট। দেন নেক্সট আমাদের আসছে লিজের, যখন লিজ কিস্তির অর্থ পরিশোধ করা হয়, এর জন্য জাবেদা আমরা যা দিব, অব্লিগেশন আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট ক্যাশ ক্রেডিট, অর্থাৎ আমরা ওই যে শুরুতে যে জাবেদাটা আমরা করেছি যে লিজ অ্যাসেট ডেবিট আর অব্লিগেশন ক্রেডিট, যখন এই অব্লিগেশন মানে অব্লিগেশন শব্দের অর্থ আমরা অলমোস্ট সবাই জানি আশা করি, সেটা হচ্ছে এখানে আমরা বলি অব্লিগেশন মানে হচ্ছে আমাদের জন্য দায়। সুতরাং এই অব্লিগেশনটা যখন আমরা টাকা পরিশোধ করব, দায় হ্রাস পাবে, ফলে তখন আমাদেরকে কি করতে হবে, অব্লিগেশনটাকে ডেবিট করতে হবে, আর ক্যাশ অ্যাসেট কমে যাচ্ছে, ক্যাশটা ক্রেডিট হয়ে যাবে। আর যদি এই যে টাকাটা পরিশোধ করলো, এই টাকার মধ্যে লিজ বাবদ টাকা ব্যতীত অন্য কোনো টাকাও অন্তর্ভুক্ত থাকে, দেন আমাদেরকে কি করতে হবে, ক্যাশ ক্রেডিট ফিক্সড, লিজ অব্লিগেশন ডেবিট ফিক্সড, এর সাথে আনুষঙ্গিক যতগুলা টাকা আমরা পরিশোধ করব ততগুলা খাতের খরচকে আমরা ডেবিট করব। একটা তবে আছে, সেটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্সের জন্য আমরা যেহেতু অলরেডি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট এবং ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট করে রেখেছি, ফলে এখন যখন আমরা ইন্টারেস্ট পরিশোধ করব তখন আমরা ইন্টারেস্ট পেয়েবলকে ডেবিট করব। আর যদি আমরা আগে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট এবং ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট না করে থাকি, দেন এই টাকা পরিশোধের সময় ইন্টারেস্ট এক্সপেন্স কে না এনে একবারে, ইন্টারেস্ট পেয়েবল কে না এনে একবারে আমরা ইন্টারেস্ট এক্সপেন্স কে ডেবিট করতে পারি। দ্যাট ইজ যত রকম খরচ আমরা একসাথে পরিশোধ করছি সবগুলা খরচ ডেবিট ইনক্লুডিং অব্লিগেশন, এবং সব টাকা যেহেতু ক্যাশে পরিশোধ হচ্ছে, ক্যাশ এখানে ক্রেডিট হয়ে যাচ্ছে। দেন নেক্সট আমাদের আসছে নামিক হিসাব সমূহ, যেমন এখানে বেশ কিছু খরচ আমরা দেখতে পাচ্ছি, প্রপার্টি ট্যাক্স, ইন্স্যুরেন্স, মেইনটেনেন্স এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, একটু আগে আমরা পেয়ে এসেছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, তারপর ঋণকৃত মূলধনের ক্ষেত্রে ইন্টারেস্ট এক্সপেন্স আছে। এই ধরনের নামিক হিসাব, দ্যাট ইজ আমরা বলি টেম্পোরারি অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, অথবা হতে পারে রেভিনিউ বা এক্সপেন্স অ্যাকাউন্ট, এইগুলোর জন্য আমাদেরকে ক্লোজিং এন্ট্রি দিতে হয়। সেই ক্লোজিং এন্ট্রিটা কি হবে, ইনকাম সামারি ডেবিট এবং অল শর্ট অফ এক্সপেন্স, যত প্রকার খরচকে আমি আমার জার্নাল এন্ট্রির মধ্যে ডেবিট করে এসেছি সকল খরচকে একসাথে ক্রেডিট করে ফেলবো। আমরা জানি যে ক্লোজিং এন্ট্রির বিধান অনুযায়ী এটা হচ্ছে আমাদের জন্য একটা ক্লোজিং এন্ট্রি, ফলে ক্লোজিং এন্ট্রির বিধান অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, সবগুলো এক্সপেন্সকে ক্রেডিট করে ইনকাম সামারিকে ডেবিট করতে হবে। তো এই গেল হচ্ছে আমাদের ক্যাপিটাল লিজের ক্ষেত্রে লিজির বইতে, ইজারা গ্রহীতার বইতে কি জাবেদা দিতে হবে তার ব্যাখ্যা। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে অপারেটিং লিজের ক্ষেত্রে। আসলে অপারেটিং লিজের ক্ষেত্রে খুব সামান্য ছোট্ট একটাই জাবেদা। কেন? কারণ হচ্ছে আমরা জানি অপারেটিং লিজের শুধু বছর বছর তাকে প্রত্যেক বছরের ছোট্ট ছোট্ট একটা কিস্তির টাকা পরিশোধ করতে হবে, এছাড়া তাকে কোনো অ্যাডিশনাল কিস্তি পরিশোধ করতে হয় না। ফলে লিজির বইতে কিন্তু তখন জাবেদা হয়ে যায় মাত্র একটাই, রেন্টাল এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, অর্থাৎ রেন্টাল এক্সপেন্স বলতে এখানে লিজ রেন্টাল, আসলে অ্যাজ ইউজুয়াল রেন্টাল এক্সপেন্স না, এটা লিজ বাবদ বার্ষিক যে খরচটা পরিশোধ করছেন সেজন্য তাকে জাবেদা দিতে হয়। এখন একটা প্রশ্ন চলে আসে, তাহলে এই যে একটু আগে যে আলোচনাগুলো আমরা করলাম, ডেপ্রিসিয়েশন, এক্সিকিউটর এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স বা ইদার অল আদার এক্সপেন্স যেগুলো আছে সেগুলোর জন্য কি হবে? হ্যাঁ, অপারেটিং লিজের ক্ষেত্রে এই খরচগুলো পরিশোধের দায় বর্তায় যেহেতু প্রপার্টি ওনারের হাতে, ফলে তখন এই খরচ সংক্রান্ত জাবেদাগুলা প্রপার্টি ওনারের বইতে হবে। তাহলে আমরা জাবেদাগত একটা পার্থক্য পেলাম, সেটা হচ্ছে সাধারণ খরচ
অপারেটিং লিজের ক্ষেত্রে পরিশোধ করতে হয় সম্পত্তির মালিককে, ফলে এই সকল খরচের জাবেদা তার বইতে দিতে হবে। আর ক্যাপিটাল লিজের ক্ষেত্রে যেহেতু এই খরচের দায় বর্তায় লিজির ক্ষেত্রে, ইজারা গ্রহীতার ক্ষেত্রে, সেক্ষেত্রে এই খরচগুলা তার বইতে জাবেদা দিতে হবে, অর্থাৎ লিজির বইতে, ইজারা গ্রহীতার বইতে জাবেদা দিতে হবে। নেক্সট একটা নেচার আমরা দেখেছিলাম টাইপস এর মধ্যে, সেটা হচ্ছে সেল এন্ড লিজ ব্যাক। আমরা যেমনটা বলছিলাম যে আপনার একটা সম্পত্তি আছে এবং আপনার টাকা প্রয়োজন, আপনার একটা ফ্ল্যাট আছে, টাকা প্রয়োজন, আপনি এটা বিক্রি করে দিতে চান, আবার আপনার থাকার জন্য বাড়ি প্রয়োজন। আপনি বন্ধুকে রিকোয়েস্ট করলেন যে বন্ধু তুমি এটা কিনে নাও, তার টাকা আছে কিন্তু তার ফ্ল্যাটের আপাতত প্রয়োজন নাই। আপনি তখন তাকে অফার করলেন যে ঠিক আছে তুমি কিনে নাও, ভাড়া দেওয়া নিয়ে চিন্তা করতে হবে না, আমি ভাড়া থাকবো। এটাকে আমরা বলছিলাম বিক্রি করে দিলাম কিন্তু ভোগ দখলটা আমিই করছি, এমন যদি হয় সেটাকে আমরা বলি সেল এন্ড লিজ ব্যাক। সেক্ষেত্রে জাবেদাটা কি হবে, যখন সম্পত্তি আমরা বিক্রি করে দিচ্ছি ক্যাশ ডেবিট, অ্যাসেট ক্রেডিট, আনআর্ন প্রফিট অন সেল লিজ ব্যাক ক্রেডিট, অর্থাৎ সম্পত্তির অতিরিক্ত কোনো মূল্য যদি আমরা পাই, বুক ভ্যালুর অতিরিক্ত মূল্য যদি আমরা পাই, সেটা ধীরে ধীরে আমাদের উপার্জিত হবে এবং তার জন্য আমরা আনআর্ন প্রফিটকে ক্রেডিট করব। এরপর আমাদেরকে আরেকটা জাবেদা দিতে হবে লিজ অ্যাসেট আন্ডার ক্যাপিটাল লিজ। সাধারণত এই ধরনের ক্ষেত্রে এটা ক্যাপিটাল লিজ হয়, যেহেতু লম্বা সময়ের জন্য আমরা সম্পত্তি ভোগ করব, ফলে আবারও সে আমাদের প্রথম দিকে জাবেদার মতো বাকিগুলা চলে আসবে সেখানে, লিজ অ্যাসেট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট, অব্লিগেশন আন্ডার ক্যাপিটাল লিজ ক্রেডিট। আপনি সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন, দিয়ে যেহেতু ভোগ দখল আপনাকে করতে হচ্ছে, ফলে সম্পত্তি লম্বা সময়ের জন্য ব্যবহার করবেন, সুতরাং এটা আপনার প্রপার্টি ঠিকই, বাট আবার অব্লিগেশন, মূল্যটা যেহেতু ধীরে ধীরে পরিশোধ করতে হয় প্রত্যেক বছরে, ফলে জাবেদা হচ্ছে। এরপর যখন আপনি কিস্তির টাকা পরিশোধ করবেন, আবারও পূর্বের মতোই অব্লিগেশন আন্ডার ক্যাপিটাল লিজ, দ্যাট ইজ লায়াবিলিটি রিডিউস করছে, কমে যাচ্ছে, ফলে অব্লিগেশন আন্ডার ক্যাপিটাল লিজকে ডেবিট করে ক্যাশকে আমরা ক্রেডিট করব। তারপর এক্সিকিউটর এক্সপেন্স, যেহেতু ক্যাপিটাল লিজ, আবারও সেই পুরনো কথা, টাকা পরিশোধের দায়িত্ব লিজির হাতে, ফলে এর জন্য তাকে জার্নাল এন্ট্রি দিতে হবে, ট্যাক্স, ইন্স্যুরেন্স, মেইনটেনেন্স এক্সপেন্স, আর এই সবগুলোর জন্য এক নামে এক্সিকিউটর এক্সপেন্সকে আমরা ডেবিট করে ক্যাশকে ক্রেডিট করতে পারি। আর যদি এরকম টাকা বকেয়া থাকে তখন অ্যাকাউন্ট পেয়েবল প্রশ্ন আসবে, খুব বেশি কঠিন কিছু হবে না সেক্ষেত্রে। নেক্সট আমাদের আসছে অবচয় ধার্যের জন্য জাবেদা। অবচয় ধার্যের জন্য পূর্বের মতোই এন্ট্রি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল লিজের ক্ষেত্রে একটু আগে যে আলোচনাগুলো করেছি সব আলোচনায় মোটামুটি কিন্তু এখানে রিপিট হয়ে যাচ্ছে। একটা বিষয় শুধু নতুন এসছে, সেটা হচ্ছে রেভিনিউ এর একটা বিষয় এখানে চলে এসছে, একটা প্রফিটের বিষয় আছে। সেই প্রফিট এবং আনআর্ন প্রফিটকে আমরা ক্রেডিট করেছিলাম, সেই আনআর্ন প্রফিটকে যেটা ক্রেডিট করেছিলাম সেটা এখন ডেবিট হয়ে যাবে এবং পার্টিকুলার রেভিনিউ আমরা এখানে ক্রেডিট করব। এরপরে আমাদেরকে খরচের জন্য যদি কোনো খরচ আমাদের থাকে, তাহলে সেই খরচের জন্য আমাদেরকে জাবেদা দিতে হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এবং যেহেতু আগেই আলোচনা করা হয়ে গেছে, কিছু রিপিট চলে আসছে, আমরা বলেছি একটা ক্লোজিং এন্ট্রির বিষয় আছে। ক্লোজিং এন্ট্রি গুলো হচ্ছে কি সকল খরচ যেগুলো এর মধ্যে ডেবিট হয়েছে, ইন্টারেস্ট এক্সপেন্স আছে, এক্সিকিউটরস এক্সপেন্স আছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে। ইন্টারেস্ট এক্সপেন্স, এক্সিকিউটর এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, তিনটার জন্যই যেমনি আমরা বলেছি আমাদেরকে ক্লোজিং এন্ট্রি দিতে হবে। এখানে একটা ক্লোজিং এন্ট্রি বেশি হবে এবং দ্যাট গোস ফর দা রেভিনিউ। এবং আমরা জানি যে ক্লোজিং এন্ট্রিতে রেভিনিউ ডেবিট হয়ে যায়, ফলে আমরা এই যে রেভিনিউকে ডেবিট করলাম, এই রেভিনিউর জন্য ক্লোজিং এন্ট্রি আমরা একটা দিব, বাড়তি একটা ক্লোজিং এন্ট্রি। একটু আগে যেটা আমরা দিয়ে এসেছি, এখানে আমাদের ছিল ক্লোজিং এন্ট্রিটা ইনকাম সামারি ডেবিট করে সবগুলা খরচকে ক্রেডিট করেছিলাম, এমন একটা জাবেদা আমাদের সেল এন্ড লিজ ব্যাকেও দিতে হবে। অ্যালং উইথ দ্যাট একটা এক্সট্রা জার্নাল দিতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে রেভিনিউকে ক্লোজ করার জন্য, রেভিনিউ ডেবিট এবং ইনকাম সামারি ক্রেডিট হয়ে যাবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আমাদের লিজ অধ্যায়ের, অ্যাকাউন্টিং ফর লিজ অধ্যায়ের আলোচনা, যেখানে আমরা মূলত এমফেসাইজ করেছি কিছু তাত্ত্বিক বিষয়ের উপরে এবং তার পাশাপাশি লিজির বইতে জাবেদা সংক্রান্ত বিধিবিধানগুলো আমরা আলোচনা করেছি। আমাদের ছোট্ট একটু অংশের জাবেদা সংক্রান্ত আলোচনা থেকে গেছে, যেটা হচ্ছে লিজারের বইতে জাবেদা কি হবে। আসলে খুব কঠিন কিছু না, আমরা ছোট্ট কিছু হাইলাইট দিয়ে সেটা শেষ করছি। সেটা হচ্ছে লিজির বইতে জাবেদার সংখ্যা বেশি হবে ক্যাপিটাল লিজে, এবং তখন কিন্তু লিজারের বইতে জাবেদার সংখ্যাটা কম হয়ে যাবে, কারণ তিনি শুধু কিস্তির টাকা পাবেন। পক্ষান্তরে অপারেটিং লিজ যখন হয় তখন আমরা দেখেছি যে লিজির বইতে জাবেদা শুধু একটা, বার্ষিক ভাড়ার জন্য, তাহলে আনুষঙ্গিক খরচের সমস্ত জাবেদা তখন চলে যাবে লিজারের বইতে। অর্থাৎ জাবেদার কিছুটা আমরা বলতে পারি একটা ক্রসিং আছে, অর্থাৎ যখন ক্যাপিটাল লিজের ক্ষেত্রে যেহেতু
লিজির বইতে জাবেদার সংখ্যা বেশি, ফলে তখন লিজারের বইতে জাবেদার সংখ্যা কম। আর অপারেটিং লিজের ক্ষেত্রে যেহেতু লিজির বইতে জাবেদা একটা, ফলে আনুষঙ্গিক বাদবাকি জাবেদাগুলো চলে যাবে লিজারের বইতে। এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা দেখার জন্য, আলোচনা বোঝার জন্য আমরা আমাদের পরবর্তী লেকচার দেখার অনুরোধ করছি। অনুরোধ জানিয়ে আমাদের লিজ অধ্যায়ের যে লেকচার সেটি আমরা এখানেই শেষ করছি। অর্থাৎ আমাদের অষ্টম লেকচার, যেটি লিজ অধ্যায়ের উপর প্রথম লেকচার ছিল, সেটি এখানে শেষ হচ্ছে। প্রিয় ছাত্রছাত্রী, সবার জন্য শুভ কামনা থাকছে, সবাই সর্বাত্মক সুস্থতা কামনা করছি এবং সবাই সুস্থ থাকার উদ্দেশ্যে হইলেও সকল প্রকার স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ করছি। আমাদের সতর্কতাই এই মুহূর্তে আমাদের সুস্থতার চাবিকাঠি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ।